বৈচিত্র্যের বাংলাদেশে কার্তিক আর অগ্রহায়ণ মিলে শুরু হয় হেমন্তকাল। এই দুটো মাস জুড়েই সকালবেলাটা বেশ কুয়াশাচ্ছন্ন থাকে, আবার দুপুরবেলা হতে না হতে মিষ্টি রোদের আদর। সুন্দর একটা সময় নিয়ে কথা বলছি আমরা, এখন সেই সময়ের ভেতর দিয়েই যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের একটা সময় গতকাল থেকে শুরু হলো এবং আজকের দিনটাতে দেখা যাচ্ছে সেটার প্রকোপটা অনেকটাই কম মনে হচ্ছে। আজকের দিনটা হেমন্তের মিষ্টি রোদের আদর, এগুলো নিয়ে কথা বলতে চাই। আজকের যে বিষয়টা ভীষণ সুন্দর, সেটা হলো মিষ্টি রোদের হেমন্ত। আজও একটা মিষ্টি রোদ উঠেছে, আপনারা হয়তো দুপুরে খেয়াল করেছেন। সেজন্যই এরকম একটা বিষয় নিয়ে আমাদের আসা। আমি অহনা তাসলিম খান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন দুজন বন্ধু। পরিচয় করিয়ে দিই প্রথম জনের সাথে। তিনি নুসরাত বিনতে নূর, তিনি একজন সঙ্গীত শিল্পী, এবং তার পাশে আছেন সুইটি দাস চৌধুরী, তিনি মণিপুরী নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি। নেক্সাসে তো এর আগেও এসেছেন এবং নেক্সাসে আসতে কেমন লাগে সেটা একটু জানতে চাই। খুবই আপন লাগে, খুবই আপন লাগে। আপনাকে পেয়েও আমাদের বরাবরই খুবই ভালো লাগে। আজকে তো আমরা হেমন্ত নিয়ে গল্প করব অবশ্যই, এবং হেমন্তের সময়টা ঘিরে আসলে অনেক কিছুই বলার আছে। আপনার সাথে একটু কথা বলি, নেক্সাসে আসলেন, কেমন লাগছে আজকের দিনটা? আমার এবার প্রথমবারের মতো আসা, খুব ভালো লাগছে। একদম খুব আন্তরিক সবাই, একদম হোমলি মনে হচ্ছে। এবং আপনাকে দেখে হেমন্তের যে একটা ব্যাপার আছে সেটা খুব ফুটে উঠেছে। হেমন্তের সাথে প্রকৃতির যেরকম একটা কানেকশন, ধান তোলার একটা ব্যাপার স্যাপার থাকে এই সময়টা, তো সেই সময় দেখা যাচ্ছে সবুজে সবুজে খুব সুন্দর লাগছে। জানতে চাই যে আপনার কাজের অঙ্গনটা সম্পর্কে। সঙ্গীত শিল্পী কবে থেকে চর্চা শুরু করেছেন বা কবে থেকে ভাবলেন যে সঙ্গীত শিল্পী হতে চাই? গান শুরু করেছি অনেক ছোটবেলায়, মানে আমার মা বাবা গান করতেন। মার হারমোনিয়ামটা সবসময় ছোট থেকে দেখতাম, ঘরে মা বাবা দুজনে বসতেন গান করতে নিয়ম করে। তো তখন ছোটবেলা থেকে আমার ওই আগ্রহটা, মানে ওনারাও খেয়াল করেছেন যে আমি হারমোনিয়ামটা ধরি ছোট থেকেই, হ্যাঁ, খুব অল্প বয়সেই। তো তারপর থেকে ওই মা বাবার কাছে সারেগামাটা করা। তারপর একটু বড় হতেই আমাকে একটু। মা বাবাও কি গান করতেন? হ্যাঁ, করতেন, কিন্তু একদমই ওনারা ঘরোয়া ভাবে করতেন, বাইরে সেরকম না। কিন্তু শিখতেন, গানের চর্চাটা ছিল বাড়িতে। এবং তারপর আমাকে একটু বড় হতেই স্কুলে দিলেন, গানের স্কুলে শেখার জন্য। আমি ছোটবেলায় আমার শৈশব কেটেছে কুমিল্লাতে। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে আমার বাবা চাকরি করতেন। ওখানে ওই ক্যাম্পাসে, একদম সবুজ একটা ক্যাম্পাস, ওখানে আমার খুব প্রকৃতির সাথে বেড়ে ওঠা আমার শৈশবটা। তো তারপর তো গান শেখা, এবং কুমিল্লা অলকা দাস দিদি, যিনি সুধীন দাসের ভাইয়ের মেয়ে আর কি, ভাতিজি, ওনার কাছে আমার মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা শুরু হলো ক্লাসিক্যাল এবং রবীন্দ্রসঙ্গীত। সব গানই উনি শেখাতেন আমাকে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটার প্রতি আমার একটা ঝোঁক ছিল, ভালো লাগতো ছোট থেকে। আর বাবারও খুব আগ্রহ ছিল রবীন্দ্রসঙ্গীতের ওপরে। আমাকে সবসময় উনি রবীন্দ্রনাথের গানগুলো পড়তে দিতেন, গীতবিতানটা দিতেন যে পড়ো গানটা। তারপর এমনও হয়েছে যে ছোটবেলায় আমি কম্পিটিশন করতাম গানের, সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো গানের কম্পিটিশনেই নাম দিয়েছিলাম, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হতাম। তো সেটাও আমার একটা অনুপ্রেরণার একটা জায়গা, কিন্তু যে আমি রবীন্দ্রসঙ্গীতে বেশি ঝুঁকে গিয়েছিলাম ছোট থেকে। তো তারপর থেকে এই করছি। তারপরে ঢাকায় এলাম, অর্থনীতিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হলাম অনার্সে, এবং সাথে সাথে ছায়ানট, সুরের ধারা, তারপর মিতা হক, ওনার কাছে আমি গান শেখা শুরু করলাম রবীন্দ্রসঙ্গীত। এই তো তারপর আমি চলে গিয়েছি, অনার্সটা শেষ হলো ইকোনমিক্সে, তারপর চলে গিয়েছি শান্তিনিকেতন বিশ্বভারতী। ওখানে আমি একদম রবীন্দ্রসঙ্গীতে একদম একাডেমিক্যালি যেটা শেখা, অনার্স মাস্টার্স, সেটা শেষ করে এসেছি। গানই পুরো জীবন। আপনার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্পটাও শুনবো। তার আগে আমাদের বন্ধুদেরকে একটা বিষয় জানাতে চাই, তারা কিন্তু আমাদের সাথে জুমে জয়েন করতে পারেন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের সাথে আজকে এই যে মিষ্টি রোদের হেমন্ত, সেই বিষয়ে আড্ডা দিতে। যখনই ফোন করছেন না কেন, আপনার ফোনটাকে এভাবে আড়াআড়ি করে ধরতে হবে এবং অটো রোটেশন মোডটা অন করতে একেবারেই ভুলবেন না। আপনার কাছে একটু শুনি, অনেক লম্বা সময় ধরেই তো নাচের সাথে আছেন, কবে থেকে শুরু শুনতে চাই? আমার নাচের শুরু আসলে অনেক ছোট বয়স থেকে। আমার বয়স যখন 3 থেকে 3.5 বছর বয়স,
নাচ প্রথমেই আমার কাছে খুব মানে প্রাতিষ্ঠানিকভাবে আর কি শুরু হয়নি। আমার মা বাবার কাছে আর কি গল্প শোনা। আমি ছোটোবেলায় নাকি পুজোতে বা কোথাও বিয়ে বাড়িতে কোথাও কোনো রকম সাউন্ডের আওয়াজ পেলেই নাকি আমি নাচ করতে শুরু করতাম। তো সেটা দেখে আমার মা তখন চেয়েছিল যে না, ও সবসময় এত মুভমেন্ট করে, কখনই চুপ করে দাঁড়ায় না একটা জায়গায়, সারাক্ষণই লাফাতে থাকছে। হ্যাঁ, যেখানেই গান শুনছে, অন্য করা বাড়িতে হয়তো গান বাজছে, সেখানে গিয়ে নাচ করতে শুরু করে দেয়। তো ওকে আমি নাচ শেখাবই। তো আমার আসলে নাচের হাতে খড়ি আমার মায়ের জন্যই। তো তখন থেকেই আমার নাচ শেখা শুরু হয়। কিন্তু যেটা ওনার সাথে যেরকম হয়েছে যে খুব প্রথম থেকেই ওনার যাত্রাটা শুরু হয়েছে খুব শুদ্ধভাবে, কিন্তু আমার খুব মিক্সড কালচারে শুরু হয়েছে আমার নাচ শেখা, নাচের হাতে করি আর কি। প্রথমে আমার নাচের হাতে করি ওই বলিউড থেকে আর কি। তো আমি একদম শুরু হয় আমার বলিউড দিয়ে, একদম টিভি দেখে দেখে যেতে হয়। হ্যাঁ, টিভি দেখে দেখে। তো তারপর আমাদের যেখানে আমার বড় হওয়া ছোটবেলায়, ওখানে আমাদের একজন টিচার ছিলেন যিনি বলিউড নাচ শেখাতেন। তো ওনার কাছে আমার মা নিয়ে যায়। তো উনি দেখে বলেন, না এত ছোট বাচ্চা, আমি পারবো না নাচ শেখাতে। তো আমার মা ওকে ধরে নিয়ে আসে আমাদের বাড়িতে, তুমি ওকে পার্সোনালি বাড়িতেই শেখাবে, ওকে ওখানে শেখাতে হবে না। তো বাড়িতে এসে সে তো এত ছোট বাচ্চা, কিন্তু যখন দেখে যে উনি যে আমার ইন্টারেস্টটা আছে, তো তখন উনিও খুব ইন্টারেস্ট পায় যে এত ছোট বাচ্চা। তো যাই হোক, ওইভাবে বলিউড দিয়ে হাতে খড়ি। দেন হচ্ছে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমাকে মমতা শঙ্কর ব্যালে ট্রুপে শেখাবেন নাচ। যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন হচ্ছে আমাকে মমতা শঙ্কর ব্যালে ট্রুপে উনি নিয়ে যান। তো এই শুরু হয় আমার একদম প্রপারলি নাচের গাইডেন্সে বড় হওয়া। ওইখানে হচ্ছে যে আমাদের মমতা শঙ্কর ব্যালে ট্রুপে ইনস্টিটিউটের নাম ছিল উদয়ন। আচ্ছা। তো উদয়নের ওখানে বিম্বাবতী দেবী, যিনি মণিপুরি, আমার গুরুমা গুরু কালাবতী দেবীর মেয়ে, উনিও নৃত্যশিল্পী বিম্বাবতী দেবী, উনি ওখানে নাচ শেখাতে যেতেন, মণিপুরি নাচ শেখাতে যেতেন। তো ওনার কথাবার্তা আমার খুব ভাল লাগতো, মজা লাগতো আর কি। আর উনি সবসময় আমাকে দেখে বলতে, এই তুমি কেন পিছনে দাঁড়িয়েছো, সামনে আসো, সামনে এসে দাঁড়াও। হ্যাঁ, তো এই ছোট ছোট ব্যাপারগুলো, তারপর ওনার সাথে আমার মানে আন্তরিকতা একটা থাকে না, যে বন্ডিং, একটা মানুষকে ভালো লাগা, একজনকে ভালো লাগার পরে কিন্তু সেটা কাজ করে যে না, আমি ওনার মতো হতে চাই। তো ওনাকে আমার খুব ভালো লাগতো, ওনার বিহেভিয়ার, উনি খুব সিম্পল, মানে খুব স্ট্রিক্টনেস ছিল না, ফ্রেন্ডলি বিহেভিয়ার। তো তখন উনি আমাকে বলেন যে তুমি যদি নাচটা নিয়ে সিরিয়াসলি ভাবতে চাও, নাচ নিয়ে পড়াশোনা করা যায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। আফটার মানে ক্লাস 12 পাস করার পর আমাদের কলকাতায় যেটা নিয়ম, গ্র্যাজুয়েশন যখন হয় তখন তুমি আলাদা কোনো প্রফেশনে যেতে পারো, লাইন নিয়ে পড়াশোনা করতে পারো, তখন তুমি নাচ নিয়ে পড়তে পারো। তো ওই ওনার কথাতেই আমি চলে যাই আর কি রবীন্দ্রভারতীতে, গুরুমার কাছে যাই, গুরু কালাবতী দেবী মা, ওনার কাছে প্রশিক্ষণ নিই মণিপুরি নৃত্যের। তারপর আস্তে আস্তে শাস্ত্রীয় নৃত্যে আর কি চলে আসি। মূলত সব ধরনের নাচই করা হয়। আমি বললাম তো, আমি মিক্সড কালচার, মানে বলিউড, কন্টেম্পোরারি, রবীন্দ্র নৃত্য, ফোক, মানে সবকিছু মিলে আস্তে আস্তে দেন প্রপার ট্র্যাকে এসছি আর কি, মণিপুরি। মানে একদম মূলে ফিরে যাওয়া। হ্যাঁ, বাহ। আজকের যে বিষয়টা সেটা হলো মিষ্টি রোদের হেমন্ত। আমি পার্টিকুলারলি শুধু হেমন্ত নিয়েই আসলে জানতে চাই যে ঋতু তো বৈচিত্র্যের বাংলাদেশে অনেক ঋতু, তার উপর হলো গ্রীষ্মটা মনে হয় আমরা সবচেয়ে বেশি অনুভব করি। আপনার পছন্দের ঋতু কোনটা? দেখেন, ঋতু নিয়ে যদি পছন্দ অপছন্দের কথা আসে, আমি একটু নারীবাদী কথায় যাব। সেটা হচ্ছে যে প্রকৃতি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, মানে প্রকৃতিকে আমরা মা হিসাবে কিন্তু পোর্ট্রেট করি, বা প্রকৃতিকে আমরা মা হিসাবে জানি। তো একজন নারীর মধ্যে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার থাকে, অনেক চরিত্রের আপনি দেখতে পাবেন আমাদের মধ্যে, কিন্তু সিজনের মতনই আমাদের ক্যারেক্টারগুলো আপ ডাউন করে। তো প্রকৃতি, ষড়ঋতু আর নারী সবাইকে কিন্তু এক করা যায়। হ্যাঁ, তো প্রিয় ঋতু আমার মনে হয় স্পেসিফিকভাবে যদি আমি প্রিয় ঋতু বলি, আমার শরৎকাল খুব ভালো লাগে, আর বসন্তকাল, বসন্তের হাওয়া, সেই সময় মনে হয় যে অনেক সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনি, বারান্দাতে বসে থাকি, কিছু চিন্তা না করতে ইচ্ছা করলেও মনে কিছু ভাবি, যে কিছু ভাবছি, মজা লাগে। তবে প্রত্যেকটা ঋতুই আমার কাছে খুব প্রিয়।
শরৎ কিছুদিন আগে গেল, শরতে দেখা যায় যে কাশবনে তো অদ্ভুত সৌন্দর্য খেলা করে। আপনার এরকম যাওয়া হয় কাশবন যখন কাশ যখন ফুল ফোটে তখন? ছোটবেলায় তো মানে আমি যেখানে বড় হয়েছি আর কি, কলকাতাতে যেখানে বড় হয়েছে ওখানে তো আশেপাশে মাঠে কাশবন দেখা যায়। আর সব থেকে মজা লাগে শরতের সকালটা, মানে আপনি যে আমরা যে আজকে যে টপিক হেমন্তর এই যে একটা মিস্টেরিয়াস একটা রোল, মানে সকালবেলা শীতটা শেষ হচ্ছে, ঘাসের উপরে কুয়াশা পড়ছে, খালি পায়ে হাঁটা মাঠের ওপর দিয়ে, মানে এইটার ফিলিংসটা কিন্তু একটু অন্যরকম। মাঠের ওপর যখন কুয়াশাটা পড়ে তখন ওই ঘাসের উপরে দেখবেন কুয়াশাটা যখন পড়ে বিন্দু মুক্তোর মতো লাগে, এত সুন্দর লাগে দেখতে। আর যখন ছোট ছিলাম আমরা তখন তো লাফিয়ে লাফিয়ে ঘাসের উপরে পা দিতাম যে লাগুক একটু কুয়াশাটা পায়, হ্যাঁ কত ভালো লাগতো। একদমই। আপনার কাছে একটু আসি, হেমন্তটা কেমন উপভোগ করেন বা কোন ঋতুটা বেশি উপভোগ করেন সেটাও শুনতে চাই। আসলে আমি নেচার, প্রকৃতি খুব পছন্দ, কাছাকাছি থাকতে চাই সবসময়। গাছপালা, আকাশ, মেঘ, সব কিছু, ফুল। তো আমার কাছে আসলে প্রকৃতি পুরোটাই আমার দেখলেই মনে হয় যে ঈশ্বরের কথা মনে হয়, ঈশ্বরের একটা রূপ প্রকৃতির। তো এই ঈশ্বরের শক্তির একটা রূপ এটা। তো আমার কাছে সব ঋতু কিন্তু আমার ভালো লাগে। বর্ষাতে মনে হয় যে কখনো আনন্দ, ঈশ্বর মানে প্রকৃতির আনন্দ, কখনো মনে হয় বেদনা কোথাও লুকিয়ে আছে। বর্ষা আমাকে খুব টাচ করে। তারপর বসন্ত আছে, বসন্তে কখনো কখনো আমার খুব আনন্দ লাগে, কখনো কখনো মনে হয় যে না এখানে কিছু অভিমান লুকিয়ে আছে বসন্তে। আবার শরৎ খুব ভালো লাগে। আমার যেটা হয়েছে যে শান্তিনিকেতনে থাকার কালীন ওই সময়টা আমার কাছে মনে হয়েছে আমি প্রতিটা ঋতুকে আমি দেখতে পেয়েছি। একদম আলাদা আলাদা করে বোঝা যায় শান্তিনিকেতনে, ঋতুগুলোকে না আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যায় শান্তিনিকেতনে। এইটা এরকম নগরে আমরা হয়তো পাই না, কিন্তু শান্তিনিকেতনে এটা পাই। কখন শান্তিনিকেতনে তো পৌষ নামে একটা উৎসব হতো, পৌষ উৎসব, পৌষ মেলা। হ্যাঁ, পৌষ মেলা, সাতই পৌষ আমরা করি। ওটা আমাদের আশ্রমের ওটা একটা বিশেষ দিন, দীক্ষার দিন। আর হলো তারপরেই পৌষ মেলা শুরু হয়। পৌষ মেলাটা 1 মাস ধরে চলে। তো ওইটা যেটা আমি বলছিলাম যে আসলে শান্তিনিকেতনে যে প্রত্যেকটা ঋতুকে আমি আলাদা করে দেখেছি, এবং ওইটা যে উপভোগ করার একটা মানে এত সুন্দর একটা সময় ছিল আমার জন্য, ওইটা আমার জন্য আসলে একটা পরম পাওয়া ছিল। তো প্রত্যেকটা ঋতুকে আমি আলাদা করে দেখেছি। বর্ষা, গ্রীষ্মরও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে। গ্রীষ্ম একটা প্রকৃতির একটা কি বলবো দাবদাহ, যেটা ওইটাকে আমার মনে হয় যে ওইটা কোনো না কোনো ভাবে প্রকৃতির একটা কোনো রূপ প্রকাশ করছে, ঈশ্বরের কোনো একটা রূপ আছে ওখানে। তো আমরা দেখতে চাইলে অনেকভাবে দেখতে পারি, কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। বাহ, রবীন্দ্রসঙ্গীতে যেহেতু আপনার একটা আলাদা আগ্রহ আছে, রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা ভালোবাসা আছে, প্রকৃতি নিয়ে তো অনেক গান আছে সেখানে, আপনি আজকে আমাদেরকে কোনো একটা গান শোনাবেন কিনা? হ্যাঁ, রবীন্দ্রনাথের গানের, গীতবিতানের বেশিরভাগ গানে আমার মনে হয়েছে যে প্রকৃতিটাই মূল। হ্যাঁ, তার মধ্যে আমরা প্রেম পাচ্ছি, কখনো পূজার পাই, কিন্তু প্রকৃতিটা কিন্তু মূল। প্রকৃতির সাথে উনি ওর ভেতরে বিভিন্নভাবে প্রেম এসেছে, পূজা এসেছে, নানানভাবে স্বদেশ এসেছে। হ্যাঁ, তো আমি আজকে এখন আমার যে গানটা আমার মনে পড়ছে যে এটা রবীন্দ্রনাথের গীতবিতানের বিচিত্র পর্যায়ের গান, কিন্তু গানটাতে পুরোই বসুন্ধরা জননী বলে উনি এখানে উল্লেখ করেছেন। তো আমি এটা একটু পড়ে শোনাই। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমারও মানব জন্ম
কেন বঞ্চিত করা জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি, পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি। মানব কন্যা আমি যে ধন্যা, প্রাণের পুণ্যে ভরা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। বাহ, কি অসাধারণ! সময়টাই একদম অদ্ভুত সুন্দর হয়ে গেল। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আবার আড্ডা দিচ্ছি এবং দর্শক, লেডিস ক্লাবের বন্ধুরা ইতিমধ্যেই জুমে যুক্ত হয়ে যেতে পারেন। ছোট্ট একটা বিরতির পর ফেরত চলে আসছি কিছুক্ষণের মধ্যেই। ওয়েলকাম ব্যাক টু নেক্সাস লেডিস ক্লাব। কথা হচ্ছে মিষ্টি রোদের হেমন্ত নিয়ে, এবং হেমন্তটা যেন আমাদের স্টুডিওতে এসে পৌঁছে গেছেন। দুজন বন্ধু আছেন আমাদের সাথে এবং যুক্ত হতে পারেন আপনিও। স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসতে পারেন আমাদের সাথে আড্ডা দিতে, এবং আপনার হেমন্তকাল নিয়ে যত রকম স্মৃতি কথা আছে, পুরনো দিনের সময় বা এখনকার হেমন্তটা কেমন করে উপভোগ করছেন, সব গল্পগুলো শুনতে চাই কিন্তু। এবং যখনই ফোন দিচ্ছেন না কেন, ভিডিওটা অবশ্যই অন করবেন। আপনি যদি ফোন থেকে কল দেন তাহলে এভাবে আড়াআড়ি করে আমাদেরকে ফোনটা ধরতে হবে, এবং অটো রোটেশন মোডটা অবশ্যই অন করতে ভুলবেন না। আপনার কাছে আরেকটু আসি। হেমন্ত কাল আসলে আবেগে একটা সময়। আমার মনে হয় ঘুম থেকে উঠলেই হেমন্তের যে একটা আবহ, সেটা উঠলেই টের পাওয়া যায় যে মনে হয় হেমন্ত চলেই এসেছে। ওই যে একটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। এই সময়কার কোনো ছোটবেলার স্মৃতি মনে পড়ে? ছোটবেলার তো অনেক স্মৃতি আছে এই সময়কার, কারণ হেমন্তর সময়টা আসলে শরৎ চলে যাচ্ছে, শীত আসছে, মানে কার্তিক অগ্রহায়ণ দুটো মাস মিলে হচ্ছে আমাদের হেমন্তকাল। তো এই সময় যেটা আমার সব থেকে মানে আমার স্মৃতিতে ভাসে এখনো, আমি ছোটবেলা যেখানে বড় হয়েছে, মানে ছোট থেকে তারুণ্য বয়সটা আমার, এটা হচ্ছে আবার গ্রামও নয়, পুরোপুরি শহরও নয়। হ্যাঁ, তো সেখানে আমাদের বাড়ি থেকে একটু ভেতরে গেলেই একটা অনেক বড় চাষের জমি টমি ছিল, মাঠ ছিল। তো আমি যেটা করতাম যে বিকেলবেলা যখন স্কুল ছুটি হতো, ছুটির পর আমি মাঠে চলে যেতাম। এই সময় না অনেক টিয়া পাখি দেখা যায়। হ্যাঁ, তো আমি ওখানে টিয়া পাখি উড়ে যেত আর আমি টিয়া পাখির পিছন 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 দৌড়াতাম। হ্যাঁ, ওই আল ক্ষেতের ভেতর দিয়ে দিয়ে দৌড়াতাম। কতবার যে সাপের তারা খেয়েছি জানো না। সাপ? হ্যাঁ, মানে হয়তো আলির পাশে হয়তো সাপ বসে আছে, আমি তো দৌড়াচ্ছি টিয়া পাখির পিছনে। একদম কোথায় সাপ, কোথায় গর্ত, কোথায় কি, কিছু তো দেখছি না, টিয়া পাখি যাচ্ছে, মানে টিয়া পাখির পিছন পিছনে আমাকে যেতে হবে। অনেকবার সাপের তারা খেয়েছি। তো এই যে ছোট ছোট ঘটনাগুলো, এগুলো এখনো চিন্তা করলে আমার হাসিও পায়। আবার ভাবি যে এখন যেমন আমার মেয়ে, এরা কিন্তু এইভাবে মানে প্রকৃতির সাথে নিজেদের যে একদম প্রকৃতিকে যে দেখা, অনুভব করা যেভাবে, এরা কিন্তু পাচ্ছে না। এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে, সকালে উঠছে, দেখছে। কতজনই বা এখন অনেক সকালে ওঠে। আমরা কিন্তু আগে অনেক সকালে উঠতাম। আমার মনে আছে যে আমার মা 3:30 বাজলে তুলে দিত ঘুম থেকে, পড়তে বসাতো 3:30 4টে থেকে একদম। তখন তো অনেক কারেন্ট যেত, তো হচ্ছে যে তোমার হেরিকেন জ্বালিয়ে দিত আর দরজা খুলে দিত। হ্যাঁ, দরজা খুলে দিত, হেরিকেনটা ধরিয়ে দিত, আমরা ওখানে বসে পড়তে বসতাম। আর আমরা ছিলাম সব যৌথ ফ্যামিলি আর কি, এক একজন এক একটা, তো এক একজন এক একটা স্বরে পড়তাম আর কি। সবার পড়ার লেভেলগুলো, আমার দিদি একটা পড়া পড়ছে একটা স্বরে, তারপরে আমি, মানে আমাদের মেয়েদের পড়ার স্বরে আশেপাশের পাড়ার লোকজনরা উঠে যেত আর কি, এই তুই কেন পড়ছিস না, পড়তে বস, এরকম। তো আমার ছোটবেলাটা এরকম ভাবে কেটেছে, মানে অনেক অনেক আনন্দে কেটেছে আসলে ছোটবেলাটা। এখন
এই আনন্দটা আসলে খুব কষ্ট লাগে, নিজের সন্তানকেই তো দেখি, ওরা কিন্তু এই আনন্দটা পায় না। এবং আমাদের ছোটবেলা আসলে বরাবরই সুন্দর। একটা সময় ছোটবেলা থেকে কৈশোর আসে, কৈশোর থেকে বয়স আস্তে আস্তে আরেকটু বাড়তে থাকে, তারুণ্য আসে। তো তারপরের যে সময়টা, এই যে একটা প্রবাহ, কিন্তু তো এই যে এই অনুভূতিটাও আসলে খুব একটা আবেগে করে দেয় যে কত ছোট ছিলাম। করে দেয় আসলে ছোটবেলার সময়টা, বা আমরা যখন তারুণ্যের সময়ও থাকি তখন কিন্তু আমরা এতটা ম্যাচিওর থাকি না। তো ম্যাচিউরিটি চলে আসা এটা খুব একটা, আমার কাছে মনে হয় যে খুব একটা বড় প্রেশার। মানে একটা ম্যাচুরিটি চলে এলে না, আমরা তো বুঝতে পারি যে সামনের যার সাথে কথা বলছি তার ভাবটা কীরকম, বা সে আসলে আমার কথাটা কিভাবে নিচ্ছে, বা আশেপাশের পরিস্থিতির এই যে ম্যাচুরিটিটা চললে না, আমার মনে হয় মানুষের জীবন থেকে আনন্দটাই চলে যায়। যতদিন না আমরা ম্যাচিওর হই, আমরা কিন্তু মন খুলে আনন্দ করতে পারি। এই যে ছোটবেলায় কাকে কি বলছি, কোথায় দৌড়াচ্ছি, কি করছি, বা তারুণ্যতে আমাকে এই কাজটা করতে হবে, এখনই করব, চলো করে ফেলি। হ্যাঁ, এখন ম্যাচুরিটি না, এখন এই কাজটা করলে হবে না, মানে ম্যাচুরিটি এলে যে না, এর জন্য আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, তারপরে গিয়ে আমি ওই কাজটা করব। কিন্তু তারুণ্যে যখন ভেবেছিলেন তখন কিন্তু হয়ে গেছে কাজটা। হ্যাঁ, তখন কিন্তু করে ফেলেছি আমরা। হ্যাঁ, পরে কি হয়েছে, কতটুকু সাকসেস হয়েছি বা কিছু, একটু তো হলেও আনন্দ পেয়েছি কাজটা করে, তাই না? তো আমার কাছে সবসময় ওই সময়টা অনেক আনন্দের। মনে হয় ম্যাচুরিটি চলে এলে এত বেশি টেনশন চলে আসছে জীবনে, আর এত কিছু বোঝার দরকার নেই আসলে। না বুঝে জীবনটাকে আনন্দ করা ভালো। জীবনটা তো কত ছোট। আপার তো ছোটবেলায় এরকম কিছু মেমোরি অবশ্যই আছে, ছোটবেলার হেমন্ত। দিদি খুব ভালো বলেছে এটা, যে এই সময়টা যে আসলে আমরা এখন বেছে কিছু কিছু সিদ্ধান্ত নিই না, মানে সবকিছু কিন্তু আমরা করি না এখন যেটা দরকার মনে হয় সেটাই করি আসলে। আর ছোটবেলায় যেটা হয়েছে যে আমি তো ওই সবুজের সাথেই বড় হয়েছি, প্রকৃতির সাথে বড় হয়েছি। কোথায় বড় হয়েছে? কুমিল্লাতে। কুমিল্লার কথায়? কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি। আপনি গিয়েছেন কিনা আমি জানি না। ওখানে ওটা কিন্তু একদম সবুজ একটা ক্যাম্পাস, হিলের উপরে আমাদের বাসা, ছোট ছোট হিল, এবং খুব অনেক গাছ, বিশাল বড় একটা ক্যাম্পাস। মানে জাহাঙ্গীরনগরে যারা গিয়েছেন ওটাও এরকম একটা ক্যাম্পাস, ওইটাও কিন্তু তাই। আমি ছোটবেলায় ওরকম ক্যাম্পাসেই বড় হয়েছি। তো ওখানে যেটা হতো সকালবেলা, ওই যে দিদি যেটা বললেন যে সকালবেলা উঠিয়ে দিত পড়তে বসো, তো ওই পড়ার ইয়েতে উঠে তো যেতামই, কিন্তু কি হতো, আমি ওই যে বাইরে শিউলি ফুল ফুটে থাকতো, নিচে পড়ে থাকতো, বিছানো থাকতো, আমি চলে যেতাম ফুল কুড়াতে ছোটবেলায়। সকালেই একদম উঠে আমি আগে ঝুড়ি ভরা ফুল নিয়ে আসতাম, তারপর বাড়িতে এনে খুশি, তারপর আমি আমার সকালের কাজ। আগে ফুল কুড়ানোটা একদম সকালবেলা রিচুয়ালের মতো। মানে এই সময়টা আমার কাছে এই কাজটা খুব ইম্পর্টেন্ট মনে হতো, যে সকালবেলা আমি ফুলটা কুড়িয়ে আনবো, ফুল ফুটবে, কারণ সারাদিন তো পাবো না, সকালেই ওই। তারপর সেই ফুলগুলো কি করতেন? হ্যাঁ, তারপর সেই ফুলগুলো কি মালা গাঁথতাম, কখনো আমারও সাজিয়ে রাখতাম। ওনার গল্পতে আমারও মনে পড়লো, আমাদের বাড়ির সামনেও একটা বকুল ফুল গাছ ছিল। আচ্ছা। আর বকুল ফুল পড়ে থাকতো মাঠের মধ্যে, আর আমরা ওখানে বসে বসেই পাড়ার অনেকে আমাদের অল্প বয়সে যারা ছিল সঙ্গী, সবাই বসে বসে মালা গাঁথতাম। হ্যাঁ, অসংখ্য ছোট ছোট ফুল, ছোট ছোট হাতের বালা করতাম, কানের দুল, গলার হার। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এখনো যদি আপনারা সেরকম একটা গাছতলায় বসে ফুলের মালা গাঁথতেন, কি সুন্দর লাগতো। এখানে এই যে দিদি এটাই বলছিলেন যে এখনকার ছোট বাচ্চারা ওরা কিন্তু এটা পাচ্ছে না, পরিবেশটাই তো নেই, তারা ওই সুই সুতা ধরার ব্যাপারটাই হয়তো জানে না। এই একটা বিষয়। সাথে আমাদের জুমে কিন্তু দুজন বন্ধু যুক্ত হয়ে গেছেন ইতোমধ্যে। আমাদের স্বপ্না আপা এসেছেন, ওদিকে আমাদের শিউলি আপা এসেছেন। শিউলি আপা একটা ফুলের নাম। আচ্ছা শিউলি আপা, অনেকদিন পরে তো আপনাকে দেখছি, আপনার কাছে একটু জানতে চাই যে হেমন্ত তো চলে এসেছে, হেমন্ত কেমন উপভোগ করছেন একটু শুনবো। শিউলি আপা শুনতে পারছেন? আমি শুনতে পারছি না আপনাকে। আনমিউট করে একটু কথা বলার চেষ্টা করেন। না, এবার কথা বলেন, শুনতে পাবো। ওয়ালাইকুম আসসালাম। আহা, একটা অসুস্থতার বিষয় ছিল। আপা আমি আপনাকে একটু চেষ্টা করি যে আপনার নেটওয়ার্কটা যাতে একটু ভালো পাই, আপনি যদি একটা ইয়ারফোন কানেক্ট করে আসেন অথবা কেটে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো নেটওয়ার্কটা ঠিকঠাক হবে। ইয়ারফোন আছে তাই না? ইয়ারফোনের কারণেও মাঝে মাঝে সমস্যা হয়।
একটু স্বপ্না আপার কাছে আসি। হ্যাঁ, স্বপ্না আপা, আপনি তো হলো এমনিও কবি মানুষ, হেমন্ত নিয়ে অনেক কবিরা অনেক কিছু লিখেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে হেমন্তটা কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, হেমন্তটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে এই ঋতুটা, কারণ এখানে একটু মানে মানে একটু আলসামে আলসামে লাগে, ভোরবেলা শীত শীত লাগে একটু, তারপর আবার মানে খেতা থেকে উঠতে ইচ্ছে করে না, মানে মনে হয় যেন আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি। আবার শীতটাও খুব ভালো লাগে আমার মানে এই সময়। আমার একটু ছোট্ট একটা লেখা আছে, মানে শরৎ চলে যাওয়ার পর হেমন্তটা আসলো, সেই আনন্দ সেটা নিয়ে আমি একটু শুনতে চাই। বলি। হ্যাঁ হ্যাঁ। হেসে খেলে নেচে গে চলে গেল শরৎ, স্মৃতির পাতায় পাতায় কত যে স্মৃতি রেখে গেল মনে। অলস খাতায় মুড়ির ঘুম ঘুম চোখে দরজায় টোকা দিল হেমন্ত। চোখ মেলে দেখি ঘাসের ডোগায় শিশিরের বিন্দু বিন্দু ফোঁটা। শীত মনটা নেচে উঠলো শীতের পারতায়। সোনালী ধানের শেষে ভরে গেছে মাঠের চারিধার, নবান্নের উৎসব উৎসব চারিদিকে। পিঠা পুলি খেজুরের রস কত কি আসে শীতে, মজাই হবে আনন্দের। শরৎ চলে গেছে তো কি হয়েছে, হেমন্ত তো আছে পাশে। বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর, এটা খুব স্বতঃস্ফূর্তভাবে লিখে ফেলেছেন মনে হচ্ছে, মানে একদম মানে আমাদের মনের কথাগুলোই তো, এগুলোই তো অনুভব করি আসলে। হাসিনা আপাও চলে এসেছেন। হাসিনা আমার আপা, খুব ভালো লাগে, মানে শীত আসলে আমার কাছে তো অন্যরকম একটু ভালো লাগে। একবার শীতে দেশে গেছিলাম আমরা, রাতের বেলায় খেজুরের রস চুরি করে, তারপর রাতের বেলায় পায়েস রান্না করে সবাই মিলে খেয়েছি, খুব আনন্দ, খুব মজা লেগেছে। আবার দুপুরের দিকে আবার পুকুরে, তো যে পুকুরের পানি ই করে মানে কি বলে এটাকে, যে ছেঁচে ফেলে দিয়ে তারপরে যে মাগুর শিং এগুলি ধরে, তো খুব ভালো লাগে। এগুলি ধরার সময় আমার এটা কি করতো, কিছু কিছু মাছ ওরা প্যান্টের মধ্যে বুঝাই রাখতো, প্যান্টের পকেটের মধ্যে। আবার আমার খালা কি করতো, আচক মাছ ইয়ে করতো, সবাই চলে গেলে পরে সেগুলি বের করে পরে আমরা সেগুলি কুটে কেটে তারপরে বনের মধ্যে আমরা ভেজে টেজে খেয়েছি, খুব ভালো লাগতো। মানে একদম গাছ থেকে পাকা টমেটো এনে খাওয়া, তারপর সকালবেলা একদম ধনিয়া পাতা ছিঁড়ে ভর্তা বানায়, তারপরে ভাত টাত খাওয়া, খুব মজা, খুব আনন্দ লাগে শীতের দিনটা। আমার কাছে খুব ভালো লাগে। এই ঋতুটাতে গরম থাকে না, তো ওই জন্য বেশি ভালো লাগে। খাবার দাবার রুচিটাও খুব ভালো থাকে, তখন মনে অনেক খাই, এত মজা। আপনার কথা শুনে আমাদেরই ক্ষুধা লেগে যাচ্ছে। বাহ, খুব মজা করে স্বপ্না আপা একদম মানে হেমন্তর আবহাওয়াটা, তারপর হলো তারপরে যে শীতটা আসে সেই সময় যে একটা আরাম, সবকিছুতে মজা লাগে, সেই বিষয়টাই বলছেন। হাসিনা আপা, আপনার কাছেও একটু আসি, হেমন্তের আলাপ করি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা বিষয় আজকে। তো অনেক মানে আমি শেষে যোগ হয়ে যেটুকু শুনলাম, স্বপ্না আপা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। হেমন্তের পুরো আগমন নিয়ে আসছে লেডিস ক্লাবের ওই স্টুডিওতে। হ্যাঁ, তা যাই হোক, আসলে হেমন্তের আগমনটা অন্যরকম একটা আনন্দ, ভালো লাগা, একটু একটু শীত লাগা। যেমন গতকালকে আমার এখানে অনেক বৃষ্টি, মনে হয় কালকেই সারা রাত প্রথম কাঁথা নিয়ে ঘুমাইলাম, ফ্যান টোটালি বন্ধ ছিল গতকালকে, এমন একটা অবস্থা ছিল। তো যাই হোক, এই যে হেমন্তের একটা আবহাওয়া, সেটা যেমন দেখা গেছে যে আমরা বই পুস্তকেও পড়েছি স্কুল জীবনে। তারপরে হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে যখন পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, নানার বাড়ি বেড়ানোটা ছিল সবচেয়ে মজার বিষয়। মানে প্রথম আকাঙ্ক্ষাটাই থাকতো এটা, যে কবে বার্ষিক পরীক্ষা শেষ হবে আর নানির বাড়ি বেড়াতে যাব। ওই বেড়াতে গিয়ে, কারণ আমাদের বাড়িতে ধান ক্ষেত ছিল অল্প, সবজি ক্ষেতটাও ছিল অল্প অল্প, মানে নিজেদের খাওয়ার মতো, কিন্তু নানির বাড়িতে ছিল হচ্ছে অডেল, মানে কানি, ওটা বলে আমার নানির বাড়িতে বলে যে কানি। মানে কি আপা? মনে হয় ওই যে মানে 30 ডিসিম না শতাংশ যেন এক কানি নাকি, আসলে আমার এখন মনে নাই। হ্যাঁ, তো এক কানি জমি তো মানে বিশাল ব্যাপার। ওরকম ওরা দেখা গেছে যে কানি কানি, এক সাইডে ধান আরেকদিকে সবজি বা এরকম অনেক কিছু থাকতো, করা হতো। আর এই সিজনে তো বিশেষ করে খাল বিল পুকুর গুলা শুকিয়ে যেত। তো নানির বাড়ির পাশে বা নানিদের জমি যেগুলো ছিল ওদের মানে ভাগে বা বন্টনে, ওগুলা দেখা গেছে যে এই সিজনে ওই যে স্বপ্নাপা বলে গেল সেচে ফেলতো। তো আমার বাড়িতে একটা বড় পুকুর ছিল, আমাদের তো 6 শরিকের বাড়ি, অনেক বড় একটা বাড়ি। তা আমাদের একটা পুকুর ছিল, এই সিজন আসলে তো পানিটা ওই যে আস্তে আস্তে কমে থাকে, তো কমতে থাকে, দেখা গেছে যে নভেম্বরের দিকে সাধারণত ওই পানিটা, বা ডিসেম্বরের প্রথম দিকে তো এটা সেচা হয়। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় ছিল যে গামছা বা পুরান লুঙ্গি, জালটা তো দিত না, বড়রা নিত।
ওটা তো বড়দের ভাগে থাকতো, উনি জালটা যেটা আমাদের চেয়ে বড় যারা থাকতো, তা আমরা কি করতাম ওই গামছাটা বা লুঙ্গিটা নিয়ে দুইজনে ধরতাম দুই পাশে। ওই যখন একটু সেচে ফেলতেছে তখন তো মাছগুলা খুব আনাগোনা করতো, উপরে ভেসে থাকতো একটার উপর আরেকটা এরকম, বিশেষ করে মলা মাছগুলা, মলা ডেলা ছোট পুঁটিগুলা, এগুলো আমরা গামছা দিয়ে ধরতাম। মানে গামছা দিয়ে একটা কাঁচা দিলেই দেখা গেছে যে বদনা ছিল, বদনা ছিল উঁচু করতো, ওই বদনার অর্ধেক ধরে যেত একটা কাঁচা দিয়ে একবার উঠাইলেই। তো এগুলা ধরে নিয়ে আসা, তারপরে এগুলো আবার কাটা, এটা একটা অন্যরকম ভালো লাগার আনন্দ। আবার ওগুলো একদম মচমচা চুলায় ভেজে খাওয়া গরম ভাতের সাথে, ওইটা তো আর এখনই খেতে ইচ্ছা করবে মানে মনে করি। আপা আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে যে আমাদেরও আসলে যাওয়া উচিত আর এরকম একটা সময় উপভোগ করা উচিত। মাছ ধরার একটা পারফেক্ট সময় কিন্তু এসেছে। হাসিনা আপা আবারও গল্প শুনবো, গল্প করতে করতে একটা বিরতির সময় হয়ে গেছে। শিউলি আপা এর মধ্যেই আরেকবার নেটওয়ার্কটা চেঞ্জ করে আসার চেষ্টা করতে পারেন, কেটে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। এবং হোসনে আর আপাকে স্বাগত জানাচ্ছি, বিরতি থেকে এসে গল্প করব, ঠিক আছে? দর্শক এবং বন্ধুরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবে। জুমেও যুক্ত হয়ে বন্ধুরা ইতোমধ্যেই গল্প শুরু করে দিয়েছেন এবং তাদের সাথে কথা বলছিলাম। বলেছি যে এসেই হোসনে আর আপার সাথে একটু গল্প করব, তারপরে আমাদের সাথে এখন ফাহিমা আপা চলে এসেছেন, শিউলি আপার সাথেও কথা হয়নি। তো হোসনে আর আপার কাছে আগে আসি, কারণ মানুষ আচ্ছা হোসনে আর আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে দেখছি, আপনাকে পেলেই আমার মনটা ভালো লাগে। আমরা তো খুব ভালো আছি। আমি জানতে চাই যে হেমন্তের সময়টা কেমন উপভোগ করেন? হেমন্তকালের সাথে আপনার কোনো স্মৃতি বিজড়িত ঘটনা আছে কিনা? স্মৃতি বিজড়িত বলতে হেমন্তের সময়টাই তো কেমন যেন একটা অদ্ভুত সময় না? কেমন যেন কুয়াশাচ্ছন্ন, আবার একটু রোদ ওঠে, আবার বিকেলটা অন্যরকম হয়ে যায়। হেমন্তের সময়টাই তো খুব সুন্দর। আর এই সময় দেখা যায় যে কামরাঙা, চালতা, এই ধরনের টকটক ফল পাওয়া যায়, যেগুলো বলাও এখন ঠিক না। তো আপা এই হেমন্তের সময়টা নিয়ে কোনো কথা আছে কিনা? আপনার কোন ঋতু পছন্দ? নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, নেটওয়ার্কের কারণে উনি মনে হয় কথা বুঝতে পারছেন না। আপা নেটওয়ার্কে প্রবলেম করছে। ফাহিমা আপার কাছে আসি, ফাহিমা আপার কাছে শুনি একটু হেমন্তের কথা শুনি। হেমন্ত কেমন লাগে? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ অহন আপু। হেমন্ত ঋতুটা আমার খুব প্রিয় আপু, খুবই ভালো লাগে। কে কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, কারো নেটওয়ার্কের প্রবলেম। আমার মনে হয় যে হোসনে আর আপাকে আরেকবার কেটে তারপর আরেকবার যুক্ত হতে হবে। ফাহিমা আপা কথা বলতে পারেন, ফাহিমা আপা কথা বলেন। হ্যাঁ ধন্যবাদ আপু। আপনার হচ্ছে হেমন্তকালটা আমার খুবই প্রিয়। হেমন্ত ঋতু এই দিনের আপনার প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম, খুবই ভালো লাগে। এখানে প্রকৃতিটা মনে হয় কি নতুন নতুন সাজে, একটা শীতের একটা আমেজ থাকে। তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে শরতের পরে এবং শীতের আগে যে আমেজটা, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। হেমন্তের সময় আমরা একটা মানে পিঠার একটা উৎসব থাকে, নবান্ন একটা উৎসবের মানে ধান অনেকে ছোটবেলাতে দেখেছি যে তখন ওই কৃষকরা মাথায় করে আপনার হচ্ছে গিয়ে ধান কাটতো, ধান নিয়ে আসতো, সেটা ভাঙিয়ে তারা হচ্ছে গিয়ে পিঠা বানানোর একটা আয়োজন করতো, সেটা খুব ভালো লাগে। তারপর যে ধান যে কাটতো, সে ধানটা দেখতে আমি দেখেছি, দেখার সুযোগ হয়েছে যে ধান যে কাটতো, ধানটা আমার কাটা দেখাটা আমার খুবই ভালো লাগতো। যে তারা যে হেমন্ত সময় ধান কাটতো, নতুন শাকসবজি আবার দেখতাম যে এই সময়টা অনেক শাকসবজি নতুন করে আমাদের সব ধরনের মোটামুটি শাকসবজি, শীতকালীন যে শাকসবজি গুলো আস্তে আস্তে এগুলো আসতে থাকে বিভিন্ন টাইপের, যেটা আমরা সারা বছরে পেতাম না, সেটা এই সময়টা আমরা অনেক পেতাম শাকসবজি গুলো। তো হেমন্ত ঋতুটা মানে অন্যরকম সৌন্দর্য, খুবই ভালো লাগে আপু। ধন্যবাদ। আসলে শিউলি আপা এখন কি আপনি কথা বলতে পারছেন কিনা একটু আপনার সাথে কথা বলে দেখি। শিউলি আপা একটু আনমিউট করে নেন, আগে আনমিউট করে নেন। এবার কথাটা শুনি, এইবার শুনতে পারছি আমি আপনাকে। হ্যাঁ এখন শুনতে পারছি। হেমন্ত ঋতুটা আসলে আমাদের কাছে সবার কাছে প্রিয়।
হাসিনা আপার কথা শুনে আমার মনে পড়ে গেল, কারণ আমার ছোটবেলা আমার নানা বাড়িটা হচ্ছে কুমার নদীর পাশে। কুমার নদীর পাশে আমার নানা বাড়ি, আর আমরা সমবয়সী তখন মামাতো ভাই বোন প্রায় 6-7 জন একই বয়সী ছিলাম। ঠিক ওরকম হাসিনা আপনাদের কোনো মাছ ধরতো গামছা দিয়ে, আমরা ওই যে মামাতো ভাই বোন একসাথে গোসলে যাইতাম। দুপুর বেলা দেখা যেত এই কুমার নদীতে আমরা ওরকম গামছা ওই যে দুইজনে ধরে ওরকম মাছ ধরতাম। চিংড়ি মাছ আমার মনে আছে, ছোট ছোট চিংড়ি মাছ, খুব মানে মজা, মানে ছোট মানে শীতে যে হালকা শীত আসে এই টাইমটা আমার নানি খুব অস্থির হয়ে যেত যে আমরা যেন পরীক্ষা শেষে যেন মা যেন নিয়ে যায় সে পিঠা বানাতো। নানু বাড়ি দেখতাম মামিরা আবার 6 মামি একসাথে দেখতাম যে পিঠা বানাতো, বিভিন্ন রকমের আমার নানি হাতে পিঠা বানাতো, এই যে সেমাই পিঠা, তারপরে এই টাইমে যে কুলি পিঠা গুলা হয়, মানে ভ্যারাইটিস ভাপা পিঠা, মানে এই যে ছোটবেলার যে আনন্দটা আমি পাইছি যে সেটা কিন্তু আমার ছেলে পাচ্ছে না। কারণ ও তো শহরে, মানে ও সকাল থেকে দেখি বিল্ডিং আমরা কিন্তু শীতের সময় সেটা দেখিনি। আমরা শীতের সময় দেখছি শীত যখন আসে তখন খেজুর গাছ কাটে রসের দিনটা বসানোর জন্য খেজুর গাছ ই করে ইসেরা ওই খেজুরটা কিন্তু আমি দেখছি মাটি বাড়িতে পাততে খেজুরটা নামায় শীতের সকালে। আমার ছেলের কাছে বললে আমার ছেলে গল্প করে ওটা। আমরা যে জিনিসটা দেখছি নিজেরা খাইছি, মানে সকালবেলা যে বসে থাকতাম তাড়াতাড়ি ভোরে উঠে শীতের দিনে রসটা নানু বাড়ি গিয়ে যে জিনিসটা পাইতাম, আমার ছেলে তো সেটা পায়নি। ওর নানা বাড়ি শহরে, দাদু বাড়ি শহরে, ওই জিনিসটা তো সে দেখেন, ও মনে মানে এটা মানে আমি গল্প করি। কিন্তু আসলে এখনো আমরা ওই ছোটবেলাটা খুব মিস করি। আসলে আপা আমাদের এখনকার যে সময়টা, অনেক ধন্যবাদ শিউলি আপা, অনেক ধন্যবাদ। আসলে একটা ভালো পয়েন্ট বলেছেন, আপনাদের সাথে একটু এটা নিয়ে কথা বলি। সেটা হলো এখনকার বাচ্চারা আপা অনেক সময় এটাও দেখা যায় যে ওরা হলো ঋতু বৈচিত্র্য, যে কতগুলো ঋতু আছে এই জ্ঞানটাও আসলে খুব একটা যে তাদের মধ্যে আছে, কোন ঋতুর কি বৈশিষ্ট্য। ঢাকা একটু কনফিউজিং অবশ্য, যে কখন কোন ঋতু বোঝা যায় না। তো স্কুলে মানে স্কুলে পড়ানো হয়, কিন্তু যেটা হয় যে স্কুলে পড়ছে, স্কুলে জানছে, কিন্তু প্র্যাকটিক্যালি নিজের জীবনের সাথে সেটাকে রিয়েলাইজ করা যে এই সময় এই কালে আমি এরকম লাগছে, ও বাইরেটা এরকম, সকালবেলা শরতের আকাশটা যে মেঘগুলো যে একদম এ হয়ে থাকে, আমি যেমন ছোটবেলায় তো মানে ওয়াশরুমে যেতাম যখন রাত্রে, আমি তো আকাশের দিকে এরকম করে তাকিয়ে থাকতাম। হ্যাঁ, আমার মা বলতো ওরকম করে তাকায় না, ওরকম করে দেখে না, রাতের আকাশ ওভাবে দেখে না। আমি তো দেখতাম যে সপ্তর্ষি মণ্ডল যে পড়তাম, কোয়েশ্চেন মার্কটা, ও আজকে তো সপ্তর্ষি মণ্ডলটা ঠিক মতো হয়নি, তারপর ওই তারাটা ওখানে, ওই তারাটা কত, মানে এখন হ্যাঁ এখনকার বাচ্চারা কতই বা আকাশের দিকে এরকম তাকিয়ে থাকে। এত সময় নেই এখন তো চলে এসছে ফাস্টেস্ট লাইফ, মানে একদম মানে আমাদের সময়টা হয়ে গেছে, আমরা এখন ফোন, ল্যাপটপ, টিভি, ডিজিটাল লাইফ, মানে এখানে প্রকৃতি বা নিজেদের সাথে যে আন্তরিকতা বোধটাই তো এখন কত কমে গেছে না। কিন্তু এটা আমার খুব ভালো লাগছে, এই যে মানে এই কারণেই, টেকনোলজির কারণে কিন্তু ওনারা আমাদের সাথে আজকে একসাথে, টেকনোলজির কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, মানে পজিটিভ নেগেটিভ আছে, সময়টাকে আপনার বাঁচিয়ে দিচ্ছে, মানে একটা অল্প সময়ের মধ্যে যে ওনারা দূর দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক জেলা থেকে, মাঝে মাঝে পাশের দেশ ইন্ডিয়া থেকে, কিংবা মাঝে মাঝে নানান রকম দেশ থেকে জয়েন করছেন, এটা খুব সুন্দর হয়েছে। আমরা একটা বিরতিতে চলে যাব, আর একটু গল্প করব, এসে হোসনার আপার সাথেও গল্প করতে হবে, ওনার কাছ থেকে অনেক কিছু শুনতে ইচ্ছে করছে। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, কথা বলতে বলতে ফিরে এসে আবারও অনেক কথা হবে, সাথেই থাকুন। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর, আর এসেই আমার মনে হচ্ছে যে আমাদের হেমন্তের আড্ডা একদম জমজমাট হয়ে গেছে। জুমের বন্ধুরাও কিন্তু যুক্ত হয়ে গেছেন ইতোমধ্যেই, আপনারাও যারা এখন যুক্ত হতে চাচ্ছেন সময় কিন্তু আছে। আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসুন, অনেক আড্ডা হবে। আপা এসেই হলো একটু আপনাদের সাথেও কথা বলতে চাই, আপার সাথে একটু কথা বলি। সেটা হলো একটা মানে ঋতুর যে একটা বৈচিত্র্যের কথাবার্তা বলছিলাম, সেই সময় আমাদের টিম থেকে আপনার কাছে নাকি একটা গানের রিকোয়েস্ট এসেছে, যে একটা নাকি দাবি, সময়ের দাবি। আপনি কি সেই গানটা করে শোনাবেন আমাদেরকে? হ্যাঁ, একটা তাল ছাড়া, মানে তাল ছাড়া একটা গান করতে বলেছে রবীন্দ্রনাথের। আচ্ছা আচ্ছা, প্রকৃতিরই গান, আমার খুব পছন্দের গান, আমি গাইতে পারি এখন। হ্যাঁ, তাহলে শুনি আমরা। আজ যেমন করে
গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ যেমন করে, আজ যেমন করে। বাহ, কি অসাধারণ, খুবই সুন্দর, মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা গান। আজকের দিনটার সাথেও বেশ যাচ্ছে আপা। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি নাচটা ভীষণ ভালোবেসে করেন এবং প্রকৃতির প্রতি আপনার একটা ভালোবাসা আছে, কোনোভাবে কি মনে হয় যে প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে নাচটা আপনার জন্য আরো সহজ হয়ে গেছে এরকম কিছু, বা একটা জিনিস শেখার জন্য প্রকৃতির সাথে কানেকশনটা কেমন দরকার? এইভাবে আসলে কখনো তো চিন্তা করিনি, কিন্তু আসলে এই কথার আরেকটা পাঠ হতে পারে, যেটা হচ্ছে যে আমরা যত জীবনে প্রত্যেকটা বিষয়, যেমন খাবারের বলে না ছোটবেলায় আমাদেরকে সব রকম খাবার খাবে, হ্যাঁ, টেস্টটা যাতে আমি বুঝতে পারি যেটা ঝাল এটা টক, এই খাবারটা খুব টেস্টি, সেরকম আমার মনে হয় যে জীবনে প্রত্যেকটা সিচুয়েশন, প্রকৃতি এবং লাইফের মধ্যে আমাদের এই যে আপ অ্যান্ড ডাউনস, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে যত আমি রিলেটেড হব, আমি নিজেকে যত ফিল করতে পারবো, সেই জায়গায় অবধি যতটুকু আমার ফিলিংসটা যখন পৌঁছাচ্ছে, সেগুলো মনে হয় আমাদের নাচের জীবনে অভিনয়ের কাজটাকে অনেক সোজা করে দেয়। হ্যাঁ, আপনি কোনো একটা সিচুয়েশনের সাথে রিলেট করতে পারেন নিজেকে, যে এই সময় আমাকে এখন একটা দুঃখের অভিনয় করতে হচ্ছে, বা শৃঙ্গারের একটা রস, বা কোনো ভয়ের একটা কিছু জায়গা, তখন আমি কিন্তু রিলেট করতে পারি যে ওই সময়টার ওই সিচুয়েশনটাতে আমার কি ধরনের এক্সপ্রেশন, আমার কি ফিলিংসটা ছিল, সেটা কিন্তু হেল্প করে নাচের ক্ষেত্রে, প্র্যাকটিক্যালে, এটা আমার মনে হয়। বাহ, এরকম করে কি আপা ভাবেন? হ্যাঁ, আসলে এটা কিন্তু খুব সুন্দর, দিদি অনেক সুন্দর করে বললেন, যেটা হচ্ছে যে প্রকৃতির মধ্যে কিন্তু মানুষ আছে, প্রকৃতির মধ্যে মানুষের মন আছে, মানুষের মনটা প্রকৃতি দ্বারা প্রভাবিত। আমরা কিন্তু প্রকৃতি থেকেই শিখছি, এবং আমাদের সব কিছু, আমাদের ক্রিয়েশন বলেন, আমাদের কাজ কর্ম বলেন, সবকিছু আমাদের ওই প্রকৃতি থেকে নেয়াই। কিন্তু আমরা যখন হাঁপিয়ে উঠি কাজ করতে করতে নগর জীবন, আমরা কি করি? একটু প্রকৃতির কাছে যাই। কেন? কারণ আমরা শক্তি নিতে চাই প্রকৃতির কাছে। প্রকৃতি আমাদের মা, প্রকৃতি আমাদের ঈশ্বর, তাই তো? সেই কারণে কিন্তু মানে এটা আসলে একটা বিশাল অংশ জুড়ে আছে আমাদের কাজের মধ্যে, প্রকৃতিটার একটা প্রভাব আছে। বাহ, এবার আমি বলেছিলাম যে একটু জুমে, যেহেতু আমাদের অনেক বন্ধুরা এসে পড়েছেন, হোসনে আরা আপার কাছে একটু আসি, এখন দেখি শুনতে পারি কিনা হোসনে আরা আপার কথা। একটু আনমিউট করে কথা বলতে হবে হোসনে আরা আপা। হোসনে আরা আপা নড়ছেন না, সো আমি চলে যাচ্ছি শিফট করে আমাদের রুমি আপার কাছে। রুমি আপা শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে নেন। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আপা, আজকে কি সুন্দর একটা টপিক না বলেন, মিষ্টি রোদের হেমন্ত। হেমন্তটা কেমন লাগে একটু শুনি। হেমন্তটা দেখো একদম শীতের আগমনী বার্তা নিয়ে আসে না? আমি তো শীতের জন্য অপেক্ষা করতে থাকি, কবে হেমন্ত শেষ হবে, শীত আসবে। তারপরে এই সময় আমার পছন্দের ফুলগুলি ফোটে, যেমন ধরো গন্ধরাজ, আমার একটা দারুণ পছন্দের ফুল, কামিনী, এই ফুলগুলি ফোটে। তারপরে এখন আবার দেখো যে অটাম বলে না, শরৎকালটাকে, হ্যাঁ, পাতা ঝরার, আমেরিকাতে যে ফল বলে, ফল সিজন, ফল আসবে, পাতা, হ্যাঁ ফল চলে এসেছে, ফল আছে, ফল চলছে, পাতা ঝরার ছবিগুলো আমরা দেখতেও পাচ্ছি, লাল পাতাগুলি ঝরে যাচ্ছে, সবাই উপভোগ করছে। সব মিলিয়ে তো হেমন্ত, অপেক্ষা করতেই থাকি যে কখন আসবে শীত।
আমার পছন্দের ঋতু। আর আমাদের এখানে শীত খুব সুন্দর আপা, শীত আসলেই পছন্দের একটা ঋতু হওয়ার মতোই একটা শীত। ঢাকার শীত আবার খুবই আরামদায়ক একটা শীত, মানে অনেক ঠান্ডায় একেবারে কুকড়ে যায় এমন হয় না, তো এটা একটা বিষয়। বাট মানে শীত যদি প্রপারলি উপভোগ করতে হয় তাহলে একটু গ্রাম বাংলার দিকে এগোতেই হবে, পাহাড় সমুদ্র এদিকটা একটু এগোতে হবে। শিরিন আছে, হ্যাঁ হ্যাঁ, শীত কাহাকে বলে বুঝতে পারবা, বুঝছো? আমাদের সাথে শিরিন আছেন, একটু শিরিনের কাছে যাই তো দেখি। শিরিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। বলেন তো আজকের বিষয় নিয়ে একটু শুনি আপনার কাছে, হেমন্ত কেমন লাগে একটু শুনি। আজকে আমি একটা ছবি পোস্ট করেছিলাম, হ্যাঁ, হেমন্ত কেমন লাগে ছবিটা দেখলে মনে হয় বোঝা যায় কেমন লাগে। হেমন্ত তো আমার কাছে খুবই ভালো লাগে, কেননা একটা মানে অন্যরকম ওয়েদারটা থাকে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা। আমার মনে হয় ফুলের সাথে পিঠা খাওয়ার যে একটা আমেজ, হ্যাঁ, সেটা খুব ইচ্ছে হয়। বিকেল বেলাটা চায়ের সাথে হোক না, বাসায় বানানোর যেটাই ভাজা তাজা, খুব এনজয় করি এই জিনিসটা আমি। আর আসলে গত রাতে যে আমাদের বিপর্যয়টা গেল, এটার জন্য আসলে হেমন্তের ভালো ভালো কথাগুলো বলতেও যেন কেমন লাগছে নিজের কাছে। হ্যাঁ, বর্তমানে তো আমাদের দেশে সব জায়গায় অনেক জায়গায় খুব খারাপ অবস্থা আছে, অনেকেই খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে। সেটার কথা চিন্তা করে এখন আর ভালো কথাগুলো মনে হচ্ছে কি বের হচ্ছে না। আমি একটা ভালো কথা বলছি তখন মনে হচ্ছে আরে ওরা না জানি কত কষ্টে আছে। আমার পরিচিতই অনেকে বলছে সকাল থেকে কল দিয়ে বাসায় পানি ডুবে গেছে। হ্যাঁ, আমার বাসায় মেয়ে মানে কালকেও আসে না, আজকেও আসে না, তার বাসায় পানি, সে বের হতে পারছে না। মানে এই পরিস্থিতিগুলো না আসলে খুব মানে কষ্ট লাগছে। হেমন্ত তো অবশ্যই এনজয়েবল। হেমন্ত ঋতুতে কিন্তু আমাদের এই ডিজাস্টার গুলো আসে, দেখবা ঠিক এই সময়টাতেই আসে, এটাও একটা হেমন্তের অংশ। সেটাই বলতে পারছিলাম। হ্যাঁ সেটাই সুন্দর করে বললেন শিরিন আপা। আসলে গতকালকের যে ঘটনাটা, প্রাকৃতিক দুর্যোগের যে বিষয়টা গেল, প্রত্যেকের জন্যই খুব খুবই দুঃখজনক। আমরা এখানে দেখা যাচ্ছে যে ঢাকায় আসলে অল্পই ক্ষয়ক্ষতি দেখেছি, কিন্তু যারা আসলে প্রত্যন্ত অঞ্চলে আছেন এবং এটা কাছে থেকে দেখেছেন, তাদের জন্য অনেক অনেক আসলে প্রে করা ছাড়া তেমন কিছু করার এখন সুযোগ নেই। কিন্তু যার যা নিজের জায়গা থেকে যদি সবাইকে একটু সাহায্য করে তাহলে হয়তো অনেকটাই ক্ষয়ক্ষতি ঠিক হয়ে যাবে। আপা একটু আমরা আর দুজনের সাথে একটু কথা বলি। তানজিলা আপুর সাথে একটু কথা বলি। আপা, হেমন্ত নিয়ে কোনো বিশেষ আয়োজন করেন কিনা এটা শুনতে চাই। শুভ সন্ধ্যা সবাইকে বেশ ভালো লাগছে স্টুডিওর। আর হেমন্ত বলতে আসলে শীতের আগে তো দেখা যায় যে একটা শীতের শিনশিনে ভাব আছে, আবার ততটা ওরকম কাঠফাটা মানে ওরকম কনকনে ঠান্ডাও নেই। তো হেমন্ত নিয়ে দেখা যায় যে শীতের আমেজটাকে আগমন জানানোর জন্য হেমন্তকালটাকে আমরা দেখা যায় যে মানে আমি কিন্তু অলরেডি বাসায় পিঠার ব্যবস্থা শুরু করে দিয়েছি, নিজেও টুকটাক বানানোর চেষ্টা করছি। আবার দেখা যাচ্ছে আমাদের অনেক আপুরা আছেন যারা পিঠা করেন, তাদের কাছ থেকে অলরেডি প্রি শীতকালীন পিঠা আমি অলরেডি আনা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। আর শীত তো ঋতু বলতে সব ঋতুরই আসলে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। তো প্রত্যেকটা ঋতু আমাদের জীবনে এক একটা আলাদা বৈচিত্র্য নিয়ে সৌন্দর্যগুলোকে আমাদেরকে দেখিয়ে দিয়ে যায়। তো এই হেমন্তটাকে আসলে আমার ফেভারিট ঋতু হচ্ছে শীত এবং বর্ষা। হ্যাঁ, তো এই জন্য হেমন্তটা আমার বেশ ভালো লাগে। আপা, আপনি তো হেমন্ততে অনেক পিঠা বানাচ্ছেন, আমরা হয়তো কাছে গিয়ে খেতে পারবো না, কিন্তু আমাদের লেডিস ক্লাবের গ্রুপটা আছে এবং গ্রুপে অবশ্যই আপনি যা কিছু এক্সপেরিমেন্ট করছেন বা যা কিছুই বানাচ্ছেন না কেন অবশ্যই আমাদেরকে ভিডিও অথবা ছবির মাধ্যমে দেখাবেন। ভিডিও হলে আরো ভালো। আমরা বাকিদের সাথেও একটু কথা বলবো এসে, আরেকটা বিরতির সময় হয়ে গেছে গল্প করতে করতে। বন্ধুরা, আড্ডা কিন্তু জমজমাট, এই জন্যই খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম বিরতি
বিরতির পর, এবং এসে আমি একটা অদ্ভুত একটা গোপন ট্যালেন্ট আপার আবিষ্কার করেছি। সেটা হলো সুইটি আপা শুধু একজন নৃত্য পরিচালক এবং নৃত্যশিল্পী নন, আপনি অসম্ভব সুন্দর গান করেন। এখন আজকে এত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলছি, একটু দু লাইন না শুনলে হচ্ছে না। একজন সঙ্গীত শিল্পীর পাশে বসে আমাকে বলছে গান শোনাতে, এটা খুবই অন্যায়। কিন্তু একটু অন্যায়, কিন্তু এই যে যেহেতু লেডিস ক্লাবে কিন্তু আমরা একেবারে পারফেকশন চাচ্ছি ওরকম না, একদম সাদা গলা চাচ্ছি। দিতেও পারবো না, আবদার করতেও পারবো না। আড্ডা দিতে দিতে দু লাইন শুনে ফেলি। আমার সাথে সাথে আমারও একটু আবদার, তুমিও একটু জয়েন করো। আচ্ছা, হ্যাঁ, একটা রবীন্দ্রসঙ্গীত আমরা দিবস রজনীটা করবো না? চলো ধরে 2 3 গো। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। বাহ বাহ, কি বেসুরো সুরো সুর বেসুরো মিলে তালগোল হয়ে গেছে একদম। মানে আমার কাছে মনে হয়েছে আড্ডা এটুকু মিসিং ছিল, এটা আমার দরকার ছিল না। গানটা আমি মানে গুনগুন গান করতে ভালো লাগে, কিন্তু আবার একদম ওইভাবে গান গাইতে গেলে একটু কঠিন। আর চর্চার একটা বিষয় আছে, যেহেতু নৃত্যতে মনোনিবেশ করেছেন সেটা একটা বিষয়, বাট অসম্ভব সুন্দর আমাদের নাচে গানটা লাগে। এবং পিঠাপুলি নিয়ে কথা হচ্ছিল, সবাই যেরকম মানে মাছ ধরার কথা বলছেন একবার, তারপর পিঠার কথা বলেছেন। পিঠার প্রিপারেশনটা বাড়িতে দেখতেন ছোটবেলায় যে কেমন হতো, ছোটবেলার প্রিপারেশনটা? হেমন্ত আসলেই তো একটু পিঠার ব্যাপারটা চলে আসে। ওনারা যেটা বলছিলেন আড্ডায়, যে এখানে একজন আপা বলছিলেন যে শীত আসার সময়টা নানির বাড়ি দাদির বাড়ি থেকে ডাক আসতো যে তোমরা কবে আসবে, পিঠা টিঠা আয়োজন চলছে। তখন ওই সময়টা কিন্তু খুব এই ইয়েটা আমাদের ছোটবেলার এই মেমোরিজ গুলো খুব, এবং এই সময় খুব ভালো নারকেল পাওয়া যায়, এই জন্য নারকেল কুড়ে করে নানান রকম পিঠে বানানো। দেখো এটা কিন্তু এই মানে যে খাওয়ার যে চলগুলো আমাদের, এগুলোতে সিজনের সাথে কোন ফ্রুটটা পাওয়া যায়, তো ওই সময় কিন্তু ওই ধরনের খাবারগুলো, এখন কিন্তু অনেক বেশি নারকেল পাবে, এই জন্যই কিন্তু পিঠা পুলি খাবার। তো সবকিছু আমরা যদি ওইভাবে একটু ডিপলি চিন্তা করি না, সবকিছু কিন্তু খুব হিসাবে কানেক্টেড। আরেকটা যে এই সময় কেন পিঠা বানাচ্ছি, কারণ এই সময় পিঠা বানানোর সরঞ্জামগুলো পাওয়া যাচ্ছে। এখন আখের রস পাচ্ছি, ওই যে খেজুরের রস, আখের রস, ও যার জন্য হচ্ছে যে গুড়টা ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো গ্রাম বাংলার আসল রূপ তো এটাই, যে প্রত্যেকটা ঋতুতে খাবার চেঞ্জ হচ্ছে, সেখানকার ইয়েটা সবজি চেঞ্জ হচ্ছে, ফল খাওয়ার অভ্যাসটা চেঞ্জ হচ্ছে, এবং পিঠার নামগুলো চেঞ্জ হচ্ছে, যে এই সিজনে এই পিঠা খাবো, ওই সিজনে ওই পিঠা খাবো, এরকম একটা বিষয়। হোসনার আপার সাথে আরেকবার কথা বলার চেষ্টা করি, অনেকবার চেষ্টা করছি, দেখি এবার বলতে পারি কিনা। আনমিউট করতে হবে, আপা মিউট হয়ে আছে। হ্যাঁ, একটু ওখানে দেখেন মিউটের উপরে একটা ক্লিক করতে হবে, আপনি পারেননি এখনো। হ্যাঁ দেখেন এইবার হয়েছে, কিন্তু হয়েছে এবার হলো, আপনি কথা বলেন। আপার কাছ থেকে শুনতে চেয়েছিলাম আপনার প্রিয় ঋতু কোনটা? আমার প্রিয় ঋতু আবার দুইটা, একটা বর্ষাকাল, একটা বসন্তকাল। বাহ, কি সুন্দর। বর্ষা আর বসন্তেরও প্রিয় কাল বর্ষাকাল। বলেন তো কেন, আগে এটা একটু শুনি। হ্যালো, বর্ষাকালের কথা বলবো? হ্যাঁ, কেন পছন্দ বলেন? বর্ষা তো অবশ্য বোঝা যায়। বর্ষাকাল ভালো লাগে, বর্ষাকাল আপনার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। আমি আমার বড় ছেলে ছোট ছেলে তিনজনই একই রকম, বৃষ্টি খুব পছন্দ, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। ব্যালকনিতে দাঁড়ায়, ও তো এখন ছোটটা তো ব্যালকনির থেকে বাসায় ঢুকবেই না, ওখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেখবে, বৃষ্টি দেখবে। কালকে এই ঘূর্ণিঝড়ের মধ্যে তারপর আমি একটু দেখি, আমি একটু উপভোগ করবো, আমার খুব ভালো লাগে। তবে একটা আপনি বলছিলেন আমাকে একটা ঘটনা বলার জন্য, ঘূর্ণিঝড় নিয়ে একটা ঘটনা আছে আমার, মানে খুবই কষ্টের স্মৃতি। ইনশাআল্লাহ আল্লাহ মানে আমাকে বিপদ থেকে রক্ষা করছে যদিও, কিন্তু ওই মুহূর্তটা কিন্তু আমার খুবই কষ্টের ছিল। আমি বলি আপনাকে। হ্যাঁ শুনি। 29শে এপ্রিলের ঘূর্ণিঝড় মনে হয়, 29শে এপ্রিল মনে হয়। যাই হোক,
তো সেদিন ওয়েদারটা খুব খারাপ ছিল, যদিও তারপরও আমরা পুরো ফ্যামিলি, তখন আমার ছোট ছেলে নেই, আমার বড় দুই ছেলে আর আমার হাজবেন্ড, আমরা তিনজন মিলে আমরা আমার মামার বাসায় গেছি। গেলাম কেন, আমার মামা বড় মামা যে আমাদের আব্বা মারা যাওয়ার পর আমার মামাদের হাতে মানুষ আমরা, আমার বড় মামা ইন্ডিয়ার আপনার ট্রিটমেন্টের জন্য যাবে, বলো আমার ভাগ্নিদেরকে সবাইকে ডাকো, আর যদি আমি বেঁচে ফিরি তাইলে দেখবেন, দেখবো। এই জন্য আমরা সবাই গেছি, মানে বুঝছেন, আমার সব বোনরা, আমার খেলাধু বোনরা, আমরা সবাই। এখন তো পরে আমার হাজবেন্ড কি করছে, চলে আসছে বাসায়, বলে আমি বাসায় একা, আমি চলে যাবো। আমি একটু থেকে যা অবস্থা, মানে আপনাকে কি বলবো, সেদিনের ঘূর্ণিঝড়ের অবস্থা যারা দেখছে, যারা মানে ওইটা তারা জীবনেও ভুলতে পারবেন সেদিন যে কি রকম, মানে আমি তো সারাটা রাত আপনার চোখ এক করতে পারিনি, ওর জন্য চিন্তা, ওনার জন্য মানে চিন্তায় আমি সারা রাত ঘুমাতে পারি না। আমার খালি মনে হচ্ছে আল্লাহ আমি কি ভুল করলাম, আমারও হয়তো চলে যাওয়া উচিত ছিল কিনা, আমি কেন, আমি আর সারা রাত না ঘুমে সকালবেলা যখন ভোর হয়ে গেল আমি তাড়াতাড়ি নাস্তা আগেই করতে বের হয়ে গেছি ওদেরকে নিয়ে, মানে দোয়া পড়ে আমি পুরো রাস্তা পার করছি। উমা কতক্ষণ পরে দেখি ওনাকে দেখছি, আমি দেখে মানে আমার ঠান্ডা যেন ফিরে আসছে বাবা, আমি উমা আল্লাহর কাছে সব করে মানে বাসায় এসে আবার সুবহান নামাজ পড়ছি। কিরকম একটা উৎকণ্ঠার মধ্যে যে ছিলাম, কারণ আমি সেদিনের ঘূর্ণিঝড়ের কথা আমি জীবনেও ভুলবো না। পরশু দিন যাকে দেখছি তার 3 দিন পরের দিকে সেম, মানে পানির মধ্যে অনেকেই ডুবে মারা গেছে, অনেকেই আপনার কারো ঘর বাড়ি ভেঙে গেছে, কারো কেউ বাইরে ছিল, বাইরে ঘর করতে পারে না, এই ধরনের মানে খুবই, ওইটা দিয়ে তো আপনার এখনো তো 30 এপ্রিলের ঘূর্ণিঝড়ের কথা নেই। তো সে আমার মানে ওই কষ্টের স্মৃতিটা খুব মনে পড়ি, সেই জন্য এখন যদি কোনো বিষয়ে বের হইতে হবে, বের হওয়ার কোনো দরকার নেই, বাবা বাসায় থাকো, এই টেনশন আমি নিতে পারবো না, আমি সারাক্ষণ দোয়া করতেছি। আপা অ্যাটলিস্ট আপনার পরে আপনার উৎকণ্ঠা কমেছে, আপনার জন্য সেটা খুব দুঃখজনক হয়নি, শেষ পর্যন্ত একটা ভালো সংবাদ পেয়েছেন, আপনার মানুষটা ঘরে ফিরে এসেছে, আপনার উৎকণ্ঠা কমেছে, এটার জন্য আমরাও বেশ খুশি হলাম। কিন্তু অনেকেই গতকাল দেখা গেছে যে ঘূর্ণিঝড় সিতরাং আমাদের উপকূলে আঘাত হেনেছে এবং অনেকেই গতকাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখা যায় যে আমরা সব জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে যেটা করতে পারি, যে সব এলাকায় যদি নাও যেতে পারি, যে যার বাড়ির আশেপাশে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সবাই যদি একটু নিজেদের মধ্যে একটু হেল্প করে সবাইকে, তাহলে মনে হয় ক্ষয়ক্ষতি অনেকটা কমে আসবে। কিছু নিহতের ঘটনাও আছে, আমার মনে হয় যে সেই পরিবারগুলোও শান্তি পাক। এবং আমি একটু আপনার কাছে আসি, ঘূর্ণিঝড়ের কথা থেকে আসলে চলে আসতে চাই, কারণ যত ওটা নিয়ে কথা বলতে চাই তত আসলে মন খারাপের জায়গাটা আরো বেশি বেড়ে যায়। হেমন্ত আসলে যেটা হয় যে আস্তে আস্তে শীতের একটা প্রিপারেশন শুরু হয়। মারা হলো ছোটবেলায় যেটা হতো যে হেমন্ত আসছে তো লেপ কাঁথা বের করছে, একদম সব লেপ কাঁথা সব বের করে দিচ্ছে, শুকোতে দিচ্ছে, রোদে দিচ্ছে, কারণ কিছুদিন পরে কিন্তু আর রোদ পাওয়া যাবে না। সেই সময়টা মনে আছে? হ্যাঁ, হেমন্ত ঋতুটা কেমন একটু অদ্ভুত, একটু রহস্যময়, অল্প সময়, একদম ক্ষণিকের একটু, এই শরৎটা গেল আর শীত আসছে, এই মাঝখানের যে সময়টা হেমন্ত, তো আমরা কিন্তু হেমন্তকে খুব বেশি পাই না। হ্যাঁ, যখন ধান কাটা শুরু হয় তখনই বোঝা যায় যে হ্যাঁ হেমন্ত ঋতু, ওই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। আর হলো যে যেটা বলছিলেন যে হেমন্ত ঋতুতে লেপ কাঁথার একটা বিষয় আছে, তো সেই বিষয়ে আসবো। আপা একটা ছোট্ট বিরতি নিব, একটা বিরতি নিয়ে তারপর এসে গল্প করছি। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর এবার কিন্তু একদম অল্প একটা সময় নিয়ে ফেরত এসেছি, আমাদের শোয়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেক বন্ধুরাই ছিলেন আমাদের সাথে জুমে, আপনাদের সাথে একটু কথা বলি, ছোট্ট করেই বলবো, একদম এক লাইন কথা বলি। হাসিনা আপার কাছে শুনি যে হাসিনা আপা হেমন্তের সময় কোন পিঠাটা বেশি বানানো হয়, একটু শুনতে চাই। হেমন্তকালে আসলে কোন পিঠাটা বানানো হয়, আমি অত পিঠা বানাতে পারদর্শী না, কিন্তু আমাদের মা খালা ফুপুরা যেটা বানাইছে তার মধ্যে সবগুলোই পারি, খুব ভালো পারি না, একটু একটু করে সবগুলাই করি, একদিন হইলেও করার চেষ্টা করি। বিশেষ করে কুলি পিঠাটা, তারপরে হচ্ছে যে আমাদের এলাকায় বলে মেরা পিঠা, অনেকে বলে গোটা পিঠা, এখন জানি না কে কি বলে, আমরা মেরা পিঠাই বলি, আমার নানির বাড়িতে আমার দাদার বাড়িতে। তো মেরা পিঠাটাও করি, কুলি পিঠাটাও করি, এই দুইটাই আমার বেশি করা হয়। আর হচ্ছে দুধ চিতইটাও ভিজাই আমি, আর ওটা তো হচ্ছে চিতই পিঠা বানানোর সময় নেই আপু, মিথ্যা কথা বলা যাবে না, বলি না, ওইটা আমি সুন্দর করে কিনে নিয়ে এসে দুধের মধ্যে দিয়ে অনেক পাটালি গুড় দিয়ে, মানে খেজুরের গুড় যেটা,
অরিজিনাল গুড়টা কোথাও থেকে সংগ্রহ করে পরে ওইটা ভিজে, ওইটা অনেক টেস্ট এবং আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এটা কন্টিনিউ প্রতি বছরই করা হয় কয়েকবার। দুধ চিতইটা যে এটা কয়েকবারই করা হয়, এবং মেরা পিঠাটাও পুলি পিঠাটাও এই কয়েকটা করি আর কি। খুব ভালো লাগলো আপা শুনে। বেশি একটা ভালো লাগছে না কারণ আমরা এখন খাচ্ছি না, তো বারবারই আসলে নানান রকম মাছের কথা শুনছি, সবজির কথা শুনছি, খাবারের কথা শুনেই যাচ্ছি বারবার। তো এই জন্য হলো আমরা যারা স্টুডিওতে বসে কাজ করছি আমাদের জন্য ভীষণ কঠিন একটা সময়। এখন কাজের কথাই যেহেতু বলছি, আমি একটু আপা জানতে চাই যে এখন কি নিয়ে ব্যস্ততা চলছে, কি কাজ করছেন? এখন আমার ব্যস্ততাটা একটু পড়াশোনা নিয়ে। আমি হচ্ছে বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার পিএইচডি করছি, আর তার সাথে সাথে একটু মানে আমাদের WBCS প্রিপারেশন নিচ্ছি, যেটা হচ্ছে যে কলকাতার একটা এখানকার BCS এর সমতুল্য আর কি, ওই একই ক্যাটাগরি, ওখানে WBCS বলে। একসাথে কিভাবে ম্যানেজ করছেন দুটো? এটা একটু আসলে আমি একটু রিস্কি নিয়েছি লাইফে, কারণ আমি যতটুকু আগে জানতাম, আমি আসলে ভুল জানতাম যে নাচ নিয়ে, যেহেতু আমার গ্র্যাজুয়েশন আর MA দুটোই নাচ নিয়ে, তো সেই কারণে হয়তো নাচ নিয়ে পড়াশোনা করলে হয়তো এই লাইনগুলোতে যাওয়া যায় না। আমি আমার একটা আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে আমার ছোট থেকে খুব শখ ছিল IPS অফিসার হওয়ার। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমি জানতে পারি যে এগুলোতে করা যায়, মানে 12 পাস থাকলেই আমি IPS অফিসারের জন্য পড়তে পারবো। তো ওই শখ থেকে আর কি, মানে অনেকেই ভাবেন যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন বা মিডিয়া সেক্টরে আছেন, নাচ গান যারা করছেন তাদের হয়তো পড়াশোনার দিকে একটু মন কম, এই জন্য এটা করছেন, বাট আপনাদের না, এটা কিন্তু খুব ভুল কথা। হ্যাঁ, যে পড়াশোনার দিকে মন কম, নাচ নিয়ে পড়াশোনা করি বা যে ফাইন আর্টস, গান নিয়ে পড়ি বা আঁকা নিয়ে পড়ি, নাটক নিয়ে, আমার মনে হয় অন্যান্য সাবজেক্ট থেকে বেশি পড়তে হয় আমাদের। হ্যাঁ, কারণ আমাদের যে সাবজেক্ট, আমাদের কিন্তু সোশ্যাল সায়েন্সও পড়তে হয়, মানে সামাজিক যে বিষয়টা, এনভায়রনমেন্ট সায়েন্স যেমন আমরা কিন্তু পড়েছি, হ্যাঁ, আর লিটারেচার পড়তে হয়, অনেক বেশি লিটারেচার পড়তে হয়। তারপর আপনার নাচ এবং যে গানের বা বলেন সাবজেক্টের, হ্যাঁ, নাচের কিন্তু আমাদের অনেক রকমের টপিক আছে পড়ার। এখনকার তো সময় দেখেন নাচ নিয়ে তো অ্যানথ্রোপোলজি যেটা, বা আপনার যেটা বলে সাইকোলজিও একটা নাচের একটা কিন্তু সাবজেক্ট চলে এসছে। কেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ডান্স সবসময় বাধ্যতামূলক রাখে, নাচ গান আঁকা কেন রাখে? কারণ এই যে ফাইন আর্টসের আমাদের যে সাবজেক্টটা, এটা কিন্তু একটা বাচ্চাকে, একটা যে কোনো মানুষকে হচ্ছে আপনার যে ফোকাসটাকে স্থির করতে সাহায্য করে। হ্যাঁ, আর আপনার মনটাকে গুণাবলী, হ্যাঁ, বিকাশ, মানসিক যে সেটেলমেন্ট বলে, যে অন্য কোনো দিকে যে অস্থিরতাটা মনের মধ্যে, সেটা আসতে দেয় না। আমরা গান শুনি কেন? মন খারাপ হলেই কিন্তু একটু গান শুনতে ইচ্ছা করে, মন আনন্দ ভালো লাগলেও গান শুনতে ইচ্ছা করে। তো পড়াশোনা ছাড়া আসলে কিছু হয় না। একদমই তাই। আপারও এখন কি নিয়ে ব্যস্ত একটু শুনতে চাই, গান নিয়ে কেমন সময় কাটাচ্ছেন সেটাও শুনি। গান নিয়ে সময় ভালো কাটছে। আমি অর্থনীতি পড়াই একটা কলেজে, তো ওখানে ওইটার ব্যস্ততাও আছে। সাথে সাথে আমার একটা গান আসছে সামনে, শিশুদেরকে নিয়ে একটা গান আসছে সামনে, এই নভেম্বর মাসেই আসবে। তো আশা করব সবাই শুনবেন। কারা কাজ করেছেন এটা নিয়ে? কবে কাজ শেষ হয়েছে? এটা আমাদের বন্ধুদের মধ্যেই কাজটা হয়েছে। ওরা শিশুদের উপরেই একটা গান করেছে, আমাকে গাইতে বলেছিল। তো আমি তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু করি না, কিন্তু বন্ধুদের আবদার ফেরানো যায় না, তো আমি করেছি গানটা। আশা করি ভালো লাগবে। আমি একটু রবীন্দ্রসঙ্গীত থেকে একটু আলাদা কিছু করেছি এবারে, তো আমি মানে কখনোই করিনি, এই প্রথম আমার কাজ। হয়নি, আমরা কি সেই গানটার কিছু শুনতে পারবো আজকে? ওইটা আসুক না। আচ্ছা, আসুক, আসার পরেই শুনবো, ঠিক আছে। আমরা একটু তানজিলা আপার সাথে কথা বলি। আপার সাথে তখন একটু করে কথা হলো। আপা, বলছিলাম যে বাচ্চাদেরও তো একটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে, প্রকৃতির যে একটা বৈচিত্র্য, আপনার বাসায় সবাই এই বৈচিত্র্যটা কেমন এনজয় করেন সেটা শুনতে চাই। ধন্যবাদ আপু। আসলে আমার বাচ্চাটা তো এখন 8 বছর বয়স। সে প্রায় মানে 1 বছর থেকে আমি তার ভিতরে একটা চেঞ্জ দেখছি। সে প্রকৃতি ভীষণ পছন্দ করে। হ্যাঁ, গতকাল রাতে তাকে আমি ঘরে আটকে রাখতে পারছিলাম না, দৌড়ে বারান্দায় চলে যাচ্ছিল, বৃষ্টি ধরেছে, ইচ্ছে মতো বৃষ্টির পানি ছানাছানি করেছে এবং আজকে একটু দেখি কাশছেও। তা আমি বললাম, কালকে তো আমি অনেকবার বারণ করার পরেও সে ভিজেছে, বাইরে দেখে আমাকে একটু পরপর ডাকে, মা দেখে যাও কত বৃষ্টি, কত পানি। তো আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক এনজয় করছে। আর আমরা
মানে বৃষ্টি আমাদের খুব প্রিয়, আমার হাজব্যান্ড আমরা বৃষ্টি ভীষণ পছন্দ করি। তবে কালকেটা তো আসলে আনফরচুনেট, কারণ কালকে যেটা হয়েছে সেটাতে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা ছাড়া আমরা তো কিছু করতে পারি না, প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই। তবে প্রকৃতির পজিটিভ সাইডটাকে আসলে আমরা এনজয়ই করি আসলে ফ্যামিলিগতভাবে। অনেক ধন্যবাদ তানজিলা আপা। ফাহিমা আপার ছেলেটাও তো বেশ ছোট, সে কি বৃষ্টি ঝড় এগুলো বোঝে এখন? কেমন সে রেসপন্ড করে, এই যে ঋতু বৈচিত্র্যটা সে বুঝতে পারে কিনা? জি আপু, সে বৃষ্টি খুবই পছন্দ করে। যখন বৃষ্টি হয় তখন সে বারান্দায় যে হাতটা বের করে রাখে, বৃষ্টি পানিতে হাত ভিজিয়ে রাখে, এবং কিছুক্ষণ পর আমি যেয়ে দেখি তার হাত ভীষণ ঠান্ডা, একদম বরফের মতো। এত সে বৃষ্টি এত পছন্দ করে, তাকে টেনে নিয়ে আসা যায় না, সে বৃষ্টিটা এতই পছন্দ করে। আর আরেকটা কথা বলবো যে পিঠার ব্যাপারে, আপনি কি কি পিঠা বানানোর কথা বলছিলেন সেটা একটু বলবো। আমি এই সময়টায় ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠাটা বানাই। আর গতকালকে আমি আমার ভাইয়াকে কল করেছিলাম, ভিডিও কল। আম্মু বাসায় ছিল, ভাইয়া বাসায় ছিল, আমার ছোট ভাইয়ের ছেলেটা ধরছে। আমি ভিডিও কলে দেখলাম যে আমার ভাইয়া পিড়া বেলুন দিয়ে পিঠা বানাচ্ছে, আটাটা বেলছে, আর আম্মা পাশ থেকে আপনি হচ্ছে যে নারিকেল ভিতরে দিয়ে যে পিঠাটা পুলি পিঠা আমরা বলি, সেই পিঠাটা বানাচ্ছে। সেটা দেখে আমার আজকে আমার খুব বানাতে ইচ্ছা করতেছে। একটু পরে আমি করব ইনশাআল্লাহ। আপনি একটু পরে করলে আমাদেরকে অবশ্যই ফোন দিবেন এবং আমাদেরকে কল দিয়ে অবশ্যই জানাবেন হয়ে গেলে। রুমি আপার কাছে একটু আসি এবং তানজিলা আপার বাচ্চাকে একটা হাই, সে কষ্ট করে এখন এসেছে। হাই, তুমি একটু বলো হাই বলো আন্টিদেরকে। হ্যালো, অনেক ভালো লেগেছে তুমি লেডিস ক্লাবে এসেছো। রুমি আপার সাথে একটু কথা বলি এখন, এবং রুমি আপার কাছে একটু শুনি যে পিঠে বানানোর প্রিপারেশন চলছে নাকি বাসায়? আমরা দাওয়াত খুঁজছি আর কি। চলে আসো কি পিঠা খাবা? আমি চিতই পিঠাও পারি, দুধ চিতই পারি, তারপরে পুলি পিঠা পারি, বুঝছো, পোয়া পিঠা পারি। কোনটা খাবে, কখন খাবে? আমরা তাহলে এই যে এসএমএস করে দিব, ঠিক আছে? আমরা তাহলে শিরিন আপাকে অনেক ধন্যবাদ, অনেক গল্প হয়েছে আজকে, সময়টা একদম শেষের দিকে চলে এসেছে। একটা গান শুনতে শুনতে যেহেতু বিদায় নিতে চাই, আমাদের নুসরাত আপা একটা সুন্দর গান শোনাবেন, এবং আমাদের হোসনারা আপাকেও ধন্যবাদ। যারা জুমে ছিলেন তারা বরাবরই আমাদের প্রাণশক্তি, এভাবেই সাথে থাকবেন আমাদের। আপা দুইজনেই নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিলেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা বিদায় চেয়ে আসবো, একটা গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, বিদায় নিয়ে নিচ্ছি, একটা গান শুনতে শুনতে বিদায়ের বেলা চলে এসেছে। আবারও আগামীকাল দেখা হবে নতুন কোনো একটা বিষয়। অনেক ভালো থাকবেন। আপা শুনি একটা গান। আমিও একটু বিদায় নিই, আপনার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো আসলে, আর ওনাদের সাথে ওনাদের গল্প শুনতে পেরে একটা তো গানটা দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নেক্সাস টিভিকে ধন্যবাদ। জি জি, শুনি। এইটা আমরা সবাই মিলে গাইতে পারি মনে হয় গানটা। শুরু করি। আমার এই পথ যাওয়াতেই আনন্দ, আমার এই পথ যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতেই